আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে এখন সকাল না দুপুর জানি না ১২টা বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছিলাম। আর গতকালকে ভাজি করছিলাম যে বাঁধাকপি আলু দিয়ে সেইটা ছিল। সেইটা খাইছি, ডিম ভাজা করছিলাম। এই হচ্ছে সকালের নাস্তা। সাথে ছিল দুধ চা। সকাল থেকে মেয়েরা পড়ালেখা করছে যে কারণে আমি ক্যামেরা অন করি নাই। এখন ১২টা বাজে, মেয়েরা একটু পরে ব্রেক নিবে। ক্যামেরা অন করলাম, রান্না বান্না করবো, আপনাদের সাথে শেয়ার করবো, ঘরে টুকিটাকি কাজ আছে। আর এটা হচ্ছে এই তাওয়ালটা আজকে টানাই দিলাম। ২ দিন ধরে এই জায়গাটা খালি ছিল। তাওয়ালটা এত পরিষ তাওয়ালটা এত পরিষ্কার হয়েছে কি বলবো, বাট এই জায়গাটা ময়লা দেখা যাচ্ছে ক্যামেরায়। তার কারণে এই জায়গাটা হচ্ছে দাগ, কি কি মুছছে আল্লাহ জানে। তো দাগ বসে গেছে, ওই দাগ আর উঠে নেয়। তো কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিবেন। আর কার কার বাচ্চার পরীক্ষা শুরু হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার তাইফার হচ্ছে গতকালকে পরীক্ষা হওয়ার কথা ছিল, ইংলিশ পরীক্ষা, বাট হয় নাই। সেটা আমি পরে জানতে পারছি। আর তাসলিমের তো ইংলিশ পরীক্ষা হয়েছে, আপনারা জানেন। ভাত রান্না করে ফেলছি। আর আমি এখন তরকারি রান্না করব। বোন আসছিল তখন আমি মাছ কিনছিলাম, একটা রুই মাছ, কোরাল মাছের সাথে একটা রুই মাছ কিনছিলাম। সেই মাছটা দেখি ফ্রিজের ভিতরে পড়ে আছে। আমার মনে ছিল না যে মাছটা কিনছি। তো এই মাছটা আজকে রান্না করব। আর গোসল টোসল করে ফেলছি, রেডি হয়ে একবারে রান্না করে আসলাম। তবে ঘরের কোনো কাজ করি নাই, জাস্ট বাচ্চাদেরকে পড়াইছি, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। কলিজার বোনেরা, চলেন মাছটা কেটে নিই। আগে হচ্ছে মাছের আঁশ ফেলতে হবে। আমার না আলু সেলা মেশিনটা খুঁজে পাচ্ছি না। ওই দিন তাসনিম ভর্তা বানাইছিল, ভর্তা বানাই যে কোথায় রাখছে তার আর কোনো হদিস নাই। ২-৪টা থালা বাসন জমে আছে সকালে, রাতে তো ধুই রাখছিলাম, সকালে আর ধোয়া হয় না। ভাবলাম আগে রান্নাটা বসাই, তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করব। এই মাছটা কিন্তু ১ কেজি ওজনের। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, পুরো কোন কোন অঞ্চলে শীত পড়ছে। বিদেশে কিছু ভিডিওতে দেখলাম ওদিকে তুষার পড়া শুরু করছে, খুব ভাল লাগে দেখতে। বাট তুষারে নাকি অনেক সমস্যা হয়, অক্সিজেন কম থাকে, যাতায়াতের সমস্যা, বরফ জমে যায়। তার কাছে যেটা নাই তার কাছে সেটা ভালো লাগে, এটা আর কি। মাছের আঁশগুলো যা বড়, এই মাছটা আমার একদম পছন্দ না। মাছটা দেখলে আমার জ্বর আসে, বাট আমার মেয়েরা পছন্দ করে। মাছটা কাটা বেশি। টাইম চলে গেছে, ভাবছিলাম গোটা ফ্রিজে রেখে দিই, পরে বের করবো, আর বের করা হয় না। এসো কলিজার বোনেরা, মাছের কাটাকুটি কেটে আঁশটা ফেলে নিছি। মাছটা পিস পিস করে নি। আল্লাহ জানে পেটের ভিতর কি অবস্থা, সব বরফ হইয়াছিল। না ভালো আছে, আমি ভাবছিলাম নষ্ট হয়ে যাবে। কেন? ওই পেট সহ রাখছি যে, পেট নরম জিনিস না। মোটা মোটা কাটি কি এটা কি তেলাপিয়া মাছ? রুই মাছ। তো চোখে কি হয়েছে? তেলাপিয়া মাছ ইচ্ছে থাকে? মাথাটা দেখি না, মাছের পিস ক্যামেরায় দিছি। কাটা হয়ে গেছে ২ ফিল। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কয়েকবার। এটা হচ্ছে লাস্ট ধোয়া। ভিতরে আমরা সব ফেলে দিচ্ছি। পানিটা ঝোল।
লবণ। আজকে মাছ এইটা ভাজবো, চুলা জ্বলতেছে। ওটা বাচ্ছিলাম, এইটা আর ধুইলাম না। হলুদ লবণ দিয়ে দিছি, মাছটাকে ভাজবো। এদিকে তেল ধোয়া উঠতেছে। মাছটা ভাজা দিয়ে দিচ্ছি, তরকারিটা নামাইনি। গরু মাংস আছে, ঝোল করি আলু দিয়ে। এগুলো রান্না করব। আমি কুমড়ো ফুল আনছিলাম, আল্লাহ জানে কিরকম আছে, টাইম পাইলাম না রান্নার জন্য। ভালো থাকলে ও ভালো আছে, কালকে রান্না করব। চলেন গরুর মাংসটা ভিজাই দেয়। সারা ঘরে পানি। আজান দিচ্ছে, আমার মেয়ে এখনো পড়তেছে। এই, তোমাকে গোসল করতে বলছি না? যা গোসল করে এসো। বিছানাপত্র তুলি নাই, এগুলা তুলতে হবে। কলিজার বোনেরা, কিছু মনে নিয়েন না। বাহিরে তো ভালোই গরম আছে, আজান দিচ্ছে। আমি এখানে আসছি আলু নিতে। তিনটা দিব আলু, বেশি দিব না। রোদ আছে, রোদ তেজ নাই। আলু তিনটা কেটে নিছি, তারপর পেঁয়াজ গুলো। পেঁয়াজটা কেটে তরকারিটা বসিয়ে দিই। তাইফাটারে বলছি গোসল করিয়ে, তাইফা আমার কথা না কানে নিচ্ছে না শুনতেছে। বাসন গুলো শুকাই গেছে তো রে বাবু, ছুরিটা ধান নাই। আর কত একটা ছুরি দিই, সংসারের সব কাজ। আমার একটা ছুরি ইমার্জেন্সি চিনতে হবে। এত দারুণ ফুটছে, একটু ধার দিলে ধার হয়ে যায়। হলুদের গুঁড়া দিলে হবে, মরিচ বাটা হয়েছে, ব্লেন্ড করছি, কিন্তু ঢালতে পারে না। এই ফ্রিজের ভিতরে একটা ব্যাগ আছে তরকারির, ওইটা আনসাই, মরিচ দিয়ে দিলাম, অল্প দেব। ওই
গুঁড়া মরিচ কাঁচা মরিচ দিব, লবণ। হ্যাঁ পলিথিন, টমেটো ধনিয়া পাতা আছে, এখন করা লাগবে নিয়ে। ঠিক আছে, এটা কষানো। কুচা করতে পারছো? আমি তো কইয়ে পারবা না। মাশাআল্লাহ। করো না, এদিকে এসো। দৌড়াও কেন তুমি? ওখান থেকে জালি দেবো নিচ থেকে। টমেটো কাটি তরকারি দিই। জালি জালি, ওটা তো ময়লা। জালি দিতি ওই এর ভিতরে, ওর ভিতরে ওই যে দেখা যায়। কাঁচামরিচ আধা কেজি আনছি, কাঁচামরিচ বেশি করেই খাবো। আরো একটা দাও, টমেটো রাখার জন্য, কাঁচামরিচ রাখার জন্য 2টা দাও। বটি রেখে তুমি যাইও না, একটা আনো। টমেটো ঢালি এটার ভিতরে। গরু মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর অঙ্ক একটু বসি। জ্যামিতি গুলো মুখস্থ করছিস? জ্যামিতি অঙ্কই করছি, আমার জ্যামিতি আসেনি, অঙ্ক আছে। কি টমেটো আনছি এখন, এই কিনেও বালা না। সস্তার জিনিস বস্তা করে আনি লাভ নেই। গত বছরের কোলেস্টোরেল টমেটো এখন তাজা তাজা বেছে না, বাসি বানাই বেছে। মশলা কষিয়ে আলু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ, আর এই মাত্র শিমটা দিয়ে দিলাম। টমেটোটা যত খারাপ ভাবছিলাম তত খারাপ না, ভালোই গলে গেছে। টমেটো গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে না, গলে গেলে ভালো লাগে। এটা একটু কষিয়ে নিই। আর এখানে গরুর মাংসের জন্য আমি চপারের ভিতরে একটু মশলা করতেছি। তাসরিমের বিছানাটা গুছাই ফেলি। ছোটটা গোসল করছে, যা তুই গোসল করিয়ে পরে করিস। যা গোসল করা হইলে ততক্ষণে বিছনাপত্র ঝাড়ি রেডি করি, আসি খাই, কতক্ষণ বিশ্রাম নি, পড়তে বসিস। রান্না করলে কোমরও ব্যথা করবো, মা পড়া মনেও থাকে। এই দোয়া গেঞ্জি আমি ওয়াশিং মেশিনে কাইলে 3 ঘন্টা বসে কাপড় গান ধুইছি। এই আমার ছোট মেয়ে একটা বের করবে আর গায়ে দিবে। শীতকাল আসছে মানে সে মাল্টি ড্রেস পরা শুরু করছে, 3 ঘন্টা অন্তর অন্তর ড্রেস চেঞ্জ করে। আধা ঘন্টা বলতে মনে লাগে, 3 ঘন্টা কেন ভুল হয়ে গেছে। গজারো না, সরি, বিছনা ঝাড়ু। সেটা দিতে লাগবে। বালিশগুলো এখান থেকে ঝাড়ি দিয়ে ওই তো ইচ্ছা করবো, মানে শীতকাল আসছে আর আমার শান্তি শেষ। এটা পরবো, এটার হাতা লম্বা, এটার হাতা খাটো, এটা ভাল লাগে না, এটা গরম লাগে, এটা ঠান্ডা লাগে, এটা অল্প ঠান্ডা লাগে, এটা অল্প গরম লাগে, এই চলবে আমার ঘরের ভিতরে। আপনাদেরকে একটা সিক্রেট দেখাবো, যেটা আমি প্রত্যেকদিন করি। দেখাইছি কিনা জানি না, মনে হয় না দেখাইছি। দেখেন, কোনো কাজ আছে তোদের এইখানে ময়লা ফেলার? কোনো কাজ আছে? বুঝছেন, এটা প্রত্যেক দিনের কাজ আমার, বাট দেখানো হয় না, এটা আর কি। এগুলো সব তুলে আমি ঝাড়ু দিয়ে আসতেছি, তুলে নিচ্ছি সবগুলো। ঘর মোছার সময় এই জায়গাটা মোছা দিব, তাহলে একদম চকচক করে। আমার তরকারিটা হয়ে গেছে বুঝছেন, অফ ক্যামেরায় রান্না করে নিলাম। মাছ দিয়ে দিছি, 5 পিস দিছি মাছ, লেস মাথা সব। আর এখানে সব কিছু একসাথে দিয়ে গরু মাংসটা বসাই দিছি। ধনিয়া পাতাগুলো ধুয়ে নিলাম, যেহেতু তরকারি হয়ে গেছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। এরকম ফ্রেশ ধনিয়া পাতা
আর টমেটো দিয়ে তরকারি, সাথে সিম আলু রুই মাছের ঝোল। কেমন লাগে বলেন তো? মজা আর মজা। লবণটা দেখি যেটুকু আছে এটুকু থাকবে। পারফেক্ট। সামান্য একটু লবণ দিলে হয়। আমার না একটা অভ্যাস, আমি তরকারি লাড়াচাড়া কম দেই। মানে সিদ্ধ হওয়ার পরে যখন কষাই তখন লাড়াচাড়া দেই, সেটা আলাদা কথা। ধনিয়া পাতার গন্ধে মৌ মৌ করতেছে, রাইট? কলিজার বোনেরা, গুগল অ্যাডসেন্সে একটা সমস্যা হয়েছিল যে ইনকাম ট্যাক্স সাবমিট করছিলাম আমি, সেটা অ্যাপ্রুভ হয় নাই। তো আমি আবার সাবমিট করছিলাম আইডি কার্ড এনে, তো ওইটা তো পেন্ডিং এ ছিল, অ্যাপ্রুভ করে নাই। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো মোটামুটি আমার অনেকটা ভালো লাগতেছে, এটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম। তো আপনাদেরকে তো সমস্যার কথা বলছিলাম, সমাধান হয়েছে, এটা না বললে আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন, এই জন্য বলে দেওয়া। দোয়া করবেন সব সমস্যা যেন আল্লাহ আমাকে এভাবে উদ্ধার করে, আমি যেন সবসময় ভালো থাকি। আমি কম্বল কি তুলি রাখতাম নি না এখানে রাখি দিত, যদি লাগে কি খাটের উপর ওঠার সময় একটু দয়া করে ফা মুছে উঠিস, বালু ছাড়া খাটে কিছুই খাওয়া যায় না। আর কম্বল লাগান দুইটা বহু কষ্ট, একদিন ধুবি তাইলে বুঝবি এটা। আরে আমি কেন, আমার বাবু তো পারবে না এই কম্বল হাতে দিতে। তোর বাপও পারবে না, আর আমি এই কম্বল হাতে দিই। দিয়ে দে আম্মু, ওয়াশিং মেশিনে না। এটা হাতে ধুইছি। এত বড় কম্বল হয় ওই আরেকটা আছে গোল্ডেন কালার, ওইটা হয়, এটা হয় না। তুমি আম গেছো কিভাবে? আমি তো তোদের বাসার কাজের লোক, এই জন্য সব পারি। আরে আরে আমরা কাজের লোকের মেয়ে। বিছানাপত্র মেয়েরটা ঠিক করে দিলাম, কম্বলটা ফায়ের কাছে রাখছি যাতে তাদের ঠান্ডা লাগলে গায়ে দিতে পারে। 3টা 3 পিস ছিল, ভাঁজ করে নিছি। এই টাইফা তো জুতা গান নে, আমার থেরাপি দিতে হইব, আমি খুবই কষ্টে আছি। এটা আমাকে দেখার মতো পৃথিবীতে কেউ নাই, আমি আমাকে দেখতে হবে। এই কাপড়গুলো তুলি আমি আগে থেরাপি দিব, তারপরে আমি ঘরের আর বাকি কাজ করব। মোটামুটি ঘর দরজা সব ঝাড়ি ফেলছি, বিছানা চাদরটা তুলে রাখি। এরকম একটা ফলি ছিল না, ফলিগুন কি করছো তোরা ইন্দি নিছো? আরে তোমার সব জিনিসই খালি আমরাই করি। গর্বে তোরা ছাড়া কি আছে আমাকে ডিস্টার্ব করার মতো? দুধ আছে, দুধ পেতনি রাক্ষস, তোদের থেকে অনেক ভালো। এই বিছানাটাও গুছিয়ে নিছি কলিজার বোনেরা, কম্বল একটা এখানে দিয়ে রাখছি। আর মোটামুটি সব গোছানো শেষ। এখন আমি হচ্ছে আগে থেরাপি দিব, তারপরে কথা। আমার রান্না হয়ে গেছে, এখান থেকে ব্যালকনিটা দেখতে কি দারুণ লাগে না? শব্দের জন্য মারি দি, শব্দ দূষণ লাইনটা দিয়ে দে। কিসে সংবাদটা কি? ওই দিন তো দাদারা দেখতে গেছিলাম যে, এটা তাড়াহুড়া দিন করতেই হয়। তা তো ঠিক আছে। ওমা মজা লাগে না। একটা কথা খুব বলতে ইচ্ছা করতেছে কলিজার বোনেরা, আপনারা ছাড়া আমার বলার কেউ নাই, তাই বলতেছি। একটা বাস্তব কথা, আজকে সারাদিন কাজ করতেছি আর আমার মনের ভিতরে ফিল হচ্ছে, তো সেটা আমি আপনাদের সাথে প্রকাশ করব। কেউ মাইন্ডে নিবেন না, আমি যে কথাগুলো বলবো সেগুলো বিবেচনা করবেন। আমাদের সমাজে আমরা সবাই, নারী বলেন পুরুষ বলেন, কেউ সমান না, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। কেউ ভালোটা একটু বেশি, কেউ খারাপটা একটু বেশি, কেউ এভারেজ, ভালো মন্দ মিশাই, এটা এরকমই মানুষ।
আমি আহামরি ভালো সেটা না, আর একজন আহামরি খারাপ সেটা না। সমাজে কিছু কিছু পুরুষ আছে যারা স্ত্রীকে মূল্যায়ন করতে জানে না, আবার অনেকে আছে স্ত্রীকে রানীর মতো করে রাখছে। তো সব মেয়েদের কপাল সমান না, সব মেয়েদের কপাল আবার। তো যারা ধরেন এমন পুরুষ পাইছে যে স্ত্রীর কষ্টের মূল্য বুঝে না, স্ত্রীর অসুস্থতায় কিচ্ছু আসে যায় না, তারপরে ধরেন একজন কর্মজীবী নারী, সে বাহিরেও কাজ করে ঘরেও কাজ করে। নারীদের কিন্তু সে ম্যাজিস্ট্রেট হোক, ঘরে কাজ করতে হবে, এটা নির্ধারিত। হাজবেন্ডের জন্য, বাচ্চাদের জন্য নিজের হাতে রান্না করতে হবে। সে আপনার কাছে পৃথিবীর সব থেকে বড় সার্টিফিকেট যদি থাকে, তাও আপনি নারী, আপনার করতে হবে। আর পুরুষের দেখেন বাহিরে কাজ করবে, ঘরে আসবে, তার সব এসে ফ্রেশ হবে, খাবে, ফেসবুক নিয়ে বসে যাবে। কিন্তু নারী এত কষ্ট করলে সেই মূল্যটা আসলে বেশিরভাগ পুরুষরাই দেয় না। এমন এমন পুরুষ আছে যারা বয়সকালে স্ত্রীকে তো মানে মনে করে এটা আর এক বাড়ির মেয়ে, আমি বিয়ে করে আনছি, বিয়ে করতে হবে, তাই মূল্যায়ন তো দূরের কথা, মানুষ বলেও মনে করে না। বয়সকালে তারা ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে বেশ মজা মাস্তিতে দিন পার করে। সেই সকল পুরুষের উদ্দেশ্যে একটা কথা, বয়সকালে ওই সকল পুরুষের এমন একটা অবস্থা আল্লাহ করে যে স্ত্রীর উপরে নির্ভর হয়। ওই সকল পুরুষরা কিন্তু স্ত্রীর ভরণ পোষণ দিতে চায় না, হয়তো যেটা দরকার, বছরে 2টা 3 পিস, 3 বেলা পেটে ভাত, তারা মনে করে এটাই অনেক কিছু। তার যে আরো অনেক চাহিদা আছে সেটা তারা মনে করে কেন, তার সে বউ, সে ভাত খাবে, 3 পিস একটা পাবে, এটাই তার দায়িত্ব, শেষ। তারা আর কোনো কিছু পাওয়ার অধিকার নাই। এই সকল পুরুষেরা একটা সময় আসে যে বয়সকালে, যখন বয়স হয়, তখন তাদের পাশে তো সেই ভাই বোনেরা, মা বাবারা থাকে না, তাদের নিয়ে এসে বয়সকালে মানে অল্প বয়সে নাচানাচি করছে বা দিনগুলো সুন্দর করে কাটাইছে স্ত্রী সন্তানকে বাদ দিয়ে। ওই সকল পুরুষেরা বুড়ো বয়সে কি হয় জানেন, বউয়ের স্বর্ণ বিক্রি করে ডাক্তার দেখাইতে হয়। আমরা মেয়ে মানুষ, হাজার কষ্ট যদি স্বামী দেয়, যতক্ষণ কষ্ট দেয় ততক্ষণ মনে রাখি, তারপরে কি করি, একটা মিষ্টি কথা বললে ভুলে যাই। এটা আল্লাহ আমাদেরকে ওইভাবে সৃষ্টি করছে। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করছে সে সেরকমই, চাইলে সে পরিবর্তন হতে পারে না। তো নারী জাত আমি দেখছি, যত শক্ত নারী হোক, যত প্রতিষ্ঠিত নারী হোক, যত দুর্বল নারী হোক, যত সুন্দরী হোক, যত কালো হোক, নারীদের ভিতরে এই জিনিসটা বেশি কাজ করে যে হাজবেন্ড যখন ভালো কথা বলে মনে হয় তার থেকে ভালো দুনিয়াতে আর কেউ নাই, আর যখন ঝগড়া করে মনে করে তার থেকে খারাপ দুনিয়াতে কেউ নাই। তো এইসব কারণে নারীরা হয় কি, বুড়োকালে ওই হাজবেন্ডকে ফেলে দিতে পারে না, ভাবে যা করছে করছে, মাফ করে দেই। কিন্তু আমার কথা, এই লজ্জা লাগে না তখন, যে স্ত্রীকে অবহেলা করছেন, স্ত্রীর শখের বয়সে শখ পূরণ করেন নাই, সেই স্ত্রীর জিনিসপত্র বিক্রি করে তখন ডাক্তার দেখাতে কেমন লাগবে বলেন তো? আসলে কি, তাদের তো আসলে লজ্জাই নাই। যদি লজ্জা থাকতো তাহলে তো অল্প বয়সে তারা স্ত্রীর সব শখ পূরণ করতো। আর এই কথাগুলো কেন বললাম জানি না, হঠাৎ করে মনে হইলো। আর ছেলেদেরকে বলতেছি, যারা এই টাইপের, যারা হাজবেন্ড আছেন, আমার ভিডিও দেখতেছেন বা দেখেন নাই, বা আপুরা আছেন যাদের জীবনের সাথে মিলে যাবে, বা ভাইয়াদের কথা বলতেছি, আপুরা তো বুঝবেই যেহেতু তারা এই জিনিসটা ফেস করতেছে। ভাইয়াদের বলতেছি, হয়তো এখন বুঝতেছেন না, একসময় বুঝবেন। যে আরেকটা পদ্ধতি আছে আপনাদের বোঝানোর, নিজের পরিবারের দিকে তাকাবেন। ধরেন আপনি যেমন ছেলে, আপনার পরিবারে আরো ছেলেরা আছে না, তারাও দেখবেন যে আপনার বাবা, আপনার দাদা, আপনার চাচা বা আপনার ব্লাবলা যারা পুরুষ আছে আপনার আগে, তারাও কিন্তু এরকম একসময় বাপ মা ভাই বোন সবকিছু নিয়ে নাচানাচি করছে। এখন তাদেরকে না, সে ফ্যামিলিটা ফেলে দিছে। এখন দেখেন এই মানুষগুলো এখন স্ত্রী সন্তানের উপর নির্ভর হয়ে গেছে। একদিন আপনার অবস্থা ওইরকম হবে। তো সব স্ত্রী যে আবার ক্ষমা করবে সেরকম একটা ব্যাপার নাই, আবার সব স্ত্রী যে ক্ষমা করবে না সেরকম ব্যাপার নাই। কষ্ট কিন্তু কষ্টের জায়গায় থাকে, নারীরা ক্ষমাশীল, এই জন্য ক্ষমা করে দেয়, অনেক কিছু চিন্তা করে। অনেক নারী আছে হাজার জ্বালা যন্ত্রণা সহ্য করেও সন্তানের মুখের দিক তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়,
কিন্তু ভিতরে কি আগুন আছে সেটা একমাত্র আল্লাহ জানে আর তারা জানে। তো হঠাৎ করে কথাগুলো মনে হইলো যে বলি আপনাদেরকে, কারণ এই কথাগুলো হচ্ছে বাস্তব কথা। এই কথাগুলা চন্দ্র সূর্যের মতো সত্য কথা কারো কারো জীবনে। আবার কেউ কেউ আছে অনেক সুখী, তাদের জীবনে আসলে দুঃখ নাই, তাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে সৃষ্টি করছে, তাদের কথা আলাদা। তবে আমি জানি বেশিরভাগ মানুষ কষ্ট করে, কষ্টে আছে। তো এই দেখেন আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারপরও এই যে ঘরের কাজ ব্যথা ব্যথা নিয়ে করতেছি। আমি কিন্তু সবকিছু করতেছি, বাট আমি যে আমার যত্ন নিব সেরকম টাইম আমার কাছে নাই। কিন্তু উচিত এখানে যদি আমি বিবেক খাটাই, উচিত আমি আগে আমার কাজ করা, কারণ আমি ভালো থাকলে হচ্ছে সবকিছু ভালো। আমি বিছনায় পড়ে থাকলে আমাকে কেউ দুদিন দেখবে না, ঠিক আছে? তো যতই মুখের ভিতরে বলি কাজে করতে পারি না, তা এই জন্য সব কাজ ফেলে দিয়ে এখন বসলাম থেরাপি দিতে। কলজার বোনেরা প্রচুর ক্ষুধা লাগছে, এখন আর কোনো কিছু বলতে ইচ্ছা করে না, জাস্ট খুব শান্তি। এই নিঃশ্বাসটা কি যে একটা এনার্জি দেয় মনের ভিতরে, বলার মতো না, খুব শান্তি। আমার মেয়ে সে আধা ঘন্টা ধরে চুল আঁচড়াচ্ছে, বাট চুল আঁচড়ানো তার হয় না। কি করবো, মাথায় উকুন। মাথায় নেই উকুন? কাটবো না, কাটবো কেন? ওই যে নায়িকা চলে যাইছে। এই নায়িকা, নায়িকা ব্লগ বানাচ্ছে। ও নায়িকার চ্যানেল, দুইটা ব্লগ বানাচ্ছি। হ্যাঁ একটা ব্লগ বানাচ্ছি আর দুইটা ব্লগ বানাচ্ছি। তাই? দুইটা ব্লগ বানাচ্ছ, মাশাআল্লাহ। নায়িকার চ্যানেল ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তাইফার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছিলেন আগে, তারা হয়তো তাইফাকে খুঁজতেছেন সার্চ দিয়ে, পাচ্ছেন না। তাইফার চ্যানেল ইউটিউব ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করে দিয়েছে এটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি জানাবো। এখানে বিশেষ ইউটিউব এখন আসলে আগের মতো সহজ নাই। ইউটিউব কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। ইউটিউবে কোনো রকম ভুল করা যাবে না। কিছু কিছু চ্যানেল আছে অন্যের ভিডিও দিয়ে ইনকাম করে, তাদের চ্যানেল ইউটিউব বন্ধ করে দিবে। বেশি নেয়, ধাপে ধাপে আগাচ্ছে। খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে কিছু কিছু চ্যানেল, আপনারা দেখিয়েন। এইটা দরকার, কারণ একজন প্রতিনিয়ত কষ্ট করে একটা ভিডিও আপলোড করবে আর অন্যরা এসে কাট করে এত সোজা দি। তবে তারাই ইউটিউব থেকে ইনকাম করতে পারবে যাদের একদম রিয়েল কন্টেন্ট, ঠিক আছে? ইউটিউব যে কি পরিমাণ শক্ত হয়েছে আমি এটা হারে হারে টের পাইছি। কারণ আমি আজ থেকে 4 বছর আগে ইউটিউব চালু করছিলাম। 2021 সালে জানুয়ারির 5 তারিখে আমি ফার্স্ট ইউটিউবে চ্যানেল খুলি। সেই চ্যানেল তো নাই, এখন যেটা আছে এটা দ্বিতীয় চ্যানেল। এরপরে আমি অনেকগুলো চ্যানেল করছি। তাইফার যে চ্যানেলটা ছিল এটা মনিটাইজ করা ছিল না, তবে সাবস্ক্রাইব ছিল প্রায় 2000, না 2000 প্লাস, 2500 সাবস্ক্রাইব ছিল। 2500 সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট করে দিয়েছে ইউটিউব। তো যাই হোক, এখন রেখে দিচ্ছি থেরাপি দিয়ে, একবারে খাবার টেবিলে দেখা হবে। ঘর কিন্তু ঝাড়ু দিই নাই, আজকে ঘরটা মুছতে চাইছিলাম, হচ্ছে না। কলিজার বোনেরা পারতেছি না। বাচ্চাদের সময় দিব না, নিজের পিছনে সময় দিব না, ঘরের পিছনে সময় দিব। মানে মোটামুটি সবকিছু পরিষ্কার হয়েছে, শুধুমাত্র ঘরটা ঝাড়ু দেওয়া বাকি। দিয়ে ভিডিও আপলোড দিয়ে চলে আসলাম, 2:30 বাজে। তো খাবো, ক্ষুধা লাগছে, তাই বসে যাও। আমি এখানে বোরকাগুলা নামাইছি, এগুলো ধোয়া লাগবে। গরুর মাংসটা এই যে মাখা মাখা করে ফেলছি, আর শিম আলুর তরকারিটাই দাও। আমাকে ওই দিন একজন কমেন্ট করছে যে খাওয়ার কোনো ইয়ে নাই, সৌন্দর্য নাই। আলহামদুলিল্লাহ, সব সে অনেক না, সব তরকারি নাকি আমি একসাথে নিয়ে খাই। তো আমি বুঝলাম না সে কিভাবে খায়, তাসনিম? আলহামদুলিল্লাহ, হয়তো সে শুধু ভাত একটু নেয়, আবার একটু তরকারি খায়, হয়তো সে এভাবে খায়। সে কিভাবে খায় তাইফা দেখাবে। তরকারি নেয় নাকি? আসলে আমি এত ব্যস্ত থাকি যে নাটক করার টাইম নেই, নারে নাটক করে দেখাই দিতাম, রাইট? এই আমাকে একটু মশলা দাও। দিছি না, মাখায় মশলা পেয়ে গেছে দরকার। এটা মাংসের সাথে মশলা লাগিয়ে গেছে যে মাখাইলে মশলা বের হবে। তোর বোন একদম মাখা মাখা করে ফেলছে। গরু মাংস একটু ঝোল থাকলে সুন্দর।
নতুন বউ সুন্দর, নতুন জামাই সুন্দর, প্রথম বাচ্চা সুন্দর, সব প্রথম সুন্দর। তুমি রোজ আমার চলে গেলা কেন? আমি তো ছিলাম বাজারে। তবে আমি সুন্দর না, আমি সব জায়গা বড় খারাপ। বল আমিও আসলে তো আমিও তো বড়, বাবা মায়ের বড় সন্তান, ফ্যামিলিরও বড় নাতনি, একদম দোনো পরিবারের। মাংসের থেকে শিমটা বেশি মজা হয়েছে। কলিয়ার বোনেরা অনেকে ইয়ার আনছেন, কমেন্ট করিও। খাওয়া শেষ করে আবার রান্নাঘরে আসলাম। মরিচগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতাগুলো বেছে নিছি, আজকে আর এত সুন্দর করে রাখতে পারি নাই, অন্যান্য সময় তো সুন্দর করে রাখি। আর এখানে 4 পিস মাছ আছে, এই যে ভাজা করছিলাম, এটা হচ্ছে যাবে ডিপে। আমার কাছে ভালোই মাছ আছে, বেশ কয়েকদিন না কিনলেও হবে। ফ্রিজ খালি নেই, ফ্রিজের কোথায় কি রাখবো? মধুটা ফ্রিজে রাখে কে? আকাশটা অনেক সুন্দর, আকাশের ভিতরে হচ্ছে সাদা আর স্কাই কালার আছে, যে আকাশি একটা কালার, ওইটাই অরিজিনাল একটা কালার। এক কাপ চা, 2টা বিস্কিট নিয়ে বসলাম। রাতের 9টা বাজে। থালা বাসন এইখানে এক গাদা ছিল, যে সবগুলো ধুয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে ভাববে আমি বসে বসে খাই, রাস্তা রাস্তায় ঘুরি, কাজ নাই, কাজ বাতাসে পড়ে। তরকাগুলো ধুয়ে দিচ্ছি, বুঝছেন, পানিটা ঝরুক, মাত্র ধুইলাম, পানি ঝরলে তারপরে মেলে দিব। আর এটা এখানে টানাইছিলাম, একটা আপু বলছিল এটা ভেঙে যাবে, পড়ে যাবে, ওই দেখেন কত কিছু রাখছি, ভাঙেও নেই পরেও নাই, বুঝছেন। আর এটা কিনছিলাম যে, এটা এখানে রাখছি, আপনাদের তো দেখাইতে মনে নাই। আর ব্রাশগুলো এখানে ঝুলাই রাখছি। পুরো বাসাটা হচ্ছে আমি ঝাড়ু দিছি ভালো করে, কিন্তু মুছি নাই, টাইম পাইলেই। রান্নাঘরটাও ক্লিন করে ফেলছি, চলেন কি কি করলাম দেখাই দিই। হাঁড়ি পাতিল ধোয়া শেষ, এই জায়গাটা ক্লিন, চুলাটা ক্লিন, একটু তরকারি ছিল গরম করছি, অল্প একটু আছে, মাছের লেজ আছে একটা, এগুলো ধুয়ে রাখছি। এই জায়গাটা ক্লিন করে নিছি, সব থালা বাসন পানি ঝরানোর জন্য দিছি। ভাত কয়েকটা আছে, পানি দিয়ে রাখতে হবে। একটা আলু আছে বাজে, এখনও মেয়েরা পড়তেছে। আমি ব্লগ এখানে শেষ করে দিলাম, ব্লগ এডিট করব, ওরা পড়বে, আরও ঘুমাতে ঘুমাতে 1টা বেজে যাবে। বিকালে একটু ঘুমাইছিলাম, শরীরটা মাশাআল্লাহ করে একটু ফ্রেশ আছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম, অবশ্যই একটি লাইক দিবেন আর আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।